আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজক নিয়ে পার্থপক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ রাখার আশ্বাস। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে এক দম্পতি সহ ৫ জন গ্রেফতার, জড়িতদের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত। কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০১তম জন্মদিন আগামীকাল। প্রতিটি তুলির আঁচড়ে রয়েছে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা। আবাসিক হল রাজনীতিমুক্ত রাখার দাবিতে শিক্ষার্থীরা গভীর রাত পর্যন্ত ভিসির বাসভবন ঘিরে বিক্ষোভ করে। রাত ২:৩০টার দিকে ভিসি নিয়াজ আহমেদ খান বিষয়টি সুরাহা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ৩টার দিকে হলে ফিরে যান। পরাগাজীবের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় শুক্রবার। এর প্রতিবাদেই মেয়েদের হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা মধ্যরাতে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করেন। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের ছাত্রীরা হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভে যোগ দেন। পরে সব শিক্ষার্থীরা জড়ো হন ভিসির বাসভবনের সামনে। ২৪ সালের ১৭ জুলাইতে আমরা ছাত্রলীগের পতন ঘটিয়ে হল এরিয়াগুলোতে প্রবেশের মাধ্যমে অফিসিয়ালি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আজ ১ বছর পরে ছাত্রদল হল এরিয়াতে হলগুলোতে কমিটি দিয়ে সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। এবং যারা গুপ্ত, তারা তাদের যে গুপ্তভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আমরা উভয়ের পক্ষেই নিন্দা জানাচ্ছি। হল ভিত্তিক রাজনীতি প্রচার প্রসারণা করা, হল কমিটি দেওয়া নিষিদ্ধকরণ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ছাত্র রাজনীতি চলবে না। আমরা অনুমান করছি পরবর্তীতে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কমিটি গঠন করবে। এক পর্যায়ে ভিসির বাসভবনের প্রধান ফটক ঠেলে ভেতরে ঢুকতে চাইলে বের হয়ে আসেন ভিসি। শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরলে তাদেরকে আশ্বস্ত করেন তিনি। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে। এখন সেটির রূপ কেমন হবে, যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা, এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে এটা তোমাকেই করতে হবে। বিষয়টি নিয়ে পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে আছেন তারা। যেহেতু আমাদের মেইন দাবিগুলো মেনে নিয়েছে, আমরা আশা রাখি যে আমাদের যে দাবিগুলো সেগুলো পূর্ণ হয়েছে। রাত ৩টার পরে যার যার হলে ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী স্ত্রী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, মোহাম্মদ স্বাধীন ও আল আমিন। পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য। এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাত থেকেই গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপী বেগম এবং স্বাধীন, এদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে।
কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা বলেছেন, ভারত যদি এই ধরনের কর্মকাণ্ডে প্রশ্রয় দেয় তাহলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে। অন্তর্বর্তী সরকারকেও এ নিয়ে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। ২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলীয় প্রধান শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়ে যান দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, যাদের অনেকেই পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। ইতিমধ্যে দলটিরও কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। ফলে দেশে দলীয় কার্যক্রম পালনে সুযোগ নেই আওয়ামী লীগের নেতাকর্মীদের। তবে বিবিসি বাংলার এক সংবাদে উঠে এসেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকা কয়েকশো নেতাকর্মী গোপনে মিলিত হচ্ছেন সেখানে এবং রীতিমতো পার্টি অফিস খুলে বসেছেন তারা। কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস দেশের জন্য হুমকি হিসেবে দেখছেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন নেতারা। আমাদের সরকার যেন এ জাতীয় অপকর্ম ভারতের মাটিতে অপতৎপরতা হচ্ছে এটা বন্ধ করার যথাযথ উদ্যোগ গ্রহণ করে। কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। সেটা হচ্ছে আওয়ামী লীগ এই কলকাতায় বসে বাংলাদেশের নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা সে ঘটনার চেষ্টা করবে। ইন্ডিয়াতে তারা বর্তমান যে পলিটিক্যাল অফিস, এটার সঙ্গে আমি বাংলাদেশের বর্তমান কালচারাল যে ফোর্স যেটা অ্যাক্টিভেট হচ্ছে, দুটোকে আমি একসাথে দেখতে পাচ্ছি এবং এটা অত্যন্ত উদ্বেগজনক। ভারতে অবৈধভাবে অবস্থান করা, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তৎপরতা দুই দেশের কূটনীতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন নেতারা। এই ধরনের কার্যক্রম যদি একটা প্রতিবেশী রাষ্ট্র করে তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? বাংলাদেশে যেমন ভারত প্রতিবেশী, ভারতেও তো বাংলাদেশ প্রতিবেশী। এসব বিষয়গুলো স্বাভাবিক একটাকে আরেকটা প্রভাবিত করবে। ভারতের একতরফা একটা, আমি মনে করি যে বাংলাদেশের সাথে তার যে পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক, এটা তো তার সে একপাক্ষিকভাবে নষ্ট করছে। এতগুলো 70 থেকে 80 জন সংসদ সদস্য সেখানে বসে আছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে যাচ্ছে। এইটাকে তারা, আমাদের সরকার কি তাদেরকে ওখান থেকে নিয়ে আসার জন্য ব্যবস্থা তারা কতদূর অগ্রগতি হলো সে বিষয়ে আমরা উদ্বেগ জানাই। সরকারকে এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও একই সাথে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা গেলে চাপে পড়বে ভারত। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে ক্ষমতায় এলে বিএনপি 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, জনতা সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বাংলা লিংকের সহযোগিতায় সেন্ট মাদার তেরেজা স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে বলে সুধীজনদের প্রত্যাশা। এটিএম শামসুজ্জোহার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে কিন্তু নানা ধরনের কৃষি কাজ হয় এবং এই যে মাটি, এই মাটির উর্বরতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে এবং এই এলাকায় যত বেশি বৃক্ষরোপণ করব তত কিন্তু কৃষির উন্নতি হবে। সব কিছু মিলিয়ে বৃক্ষের কিন্তু নানা ধরনের উপকার, এই নানা উপকারকে যদি পেতে চাই তাহলে কিন্তু এই বর্ষায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং যত গাছ লাগাবো তত তার থেকে আমরা উপকৃত হব।
শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যাও করতে হবে। আসুন আমরা এই বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং ঠাকুরগাঁ না শুধু সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, তার একটা অংশ হিসাবে আমি ধন্যবাদ জানাই। তাপমাত্রা প্রতি বছর বাড়তেছে, সেই কারণে আমি মনে করব যে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঠাকুরগাঁওকে কালারফুল করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের ঠাকুরগাঁ অনেক দূর এগিয়ে যাবে। তো একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি, পরিবেশের প্রতি এবং একটি সবুজ এবং বাসযোগ্য পৃথিবীর প্রতি আমাদের একটি প্রতিশ্রুতি। উদ্যোগের প্রশংসা করে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনেরা। আমাদের যে শিক্ষার্থীরা তারা যদি একটা গাছের উপকারিতা বোঝে, গাছ আমাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজনীয় এটা যদি বোঝে, তারা অবশ্যই গাছ লাগাতে উদ্বুদ্ধ হবে। এই প্রতিকূল পরিবেশ থেকে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য বৃক্ষরোপণটি অপরিহার্য, আর সেই কাজটি করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ বান্ধব ধরিত্রী বিনির্মাণে সচেতনতার বার্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ক্ষুদে শিক্ষার্থীরা। আফরোজা হাসি, চ্যানেল আই। 10ই আগস্ট বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন। এস.এম. সুলতান তাঁর ক্যানভাসে এঁকে গেছেন বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি, যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বাংলার কৃষক, প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এই ক্যানভাসের স্রষ্টা শিল্পী এস.এম. সুলতান। তার জন্মের 101 বছর পূর্ণ হচ্ছে। 1924 সালের 10 আগস্ট নড়াইলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন লাল মিয়া। পরবর্তী জীবনে যিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান। এস.এম. সুলতান শিশুদের জন্য গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। এস.এম. সুলতান যে ধারায় বা নেচার নিয়ে এবং মাটি দিয়ে কিছু করা বা এগুলো আমরা শিশুদের এখনো চর্চার মধ্যে রেখেছি। আর শিশুদের ছবি আঁকানো শেখানোর জন্য সুন্দরবন নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা ওনার ছিল এবং উনি 2-1 নিয়েছেন শিশুদের। সুলতান মাটি, মানুষ আর জীবনের গন্ধ খুঁজতেন প্রতিটি তুলির আঁচড়ে। তিনি এই মাটির মানুষের কথা, মাটির কাছাকাছি যারা বাস করে, মাটি নিয়ে যাদের কারবার, তাদের কথা তিনি এঁকেছেন। তিনি সমস্ত জায়গায় কৃষককে শক্তিরূপে দেখিয়েছেন। তিনি তার পেন্টিংয়ে তার কৃষককে অনেক উঁচুতে নিয়ে গেছেন। আর আপনি বাস্তবিক কৃষককে যে উন্নতি করার জন্য যে আপনার প্রচেষ্টা, এটি অনেক। একদিন যশ, খ্যাতি আর শহরের ঝলকানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন নড়াইলের নিভৃত প্রকৃতি। এখানেই চিত্রা নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন চিরদিনের মতো। বাংলার কৃষক সমাজকে শিল্পের মহিমায় তুলে ধরেছেন চিত্রশিল্পী এস.এম. সুলতান। তিনি এদেশের কৃষক সমাজকে দেখেছেন শক্তিশালী, বলিষ্ঠ, মাটির শক্তি সবকিছু মিলিয়ে এস.এম. সুলতানের এই চিন্তার জগৎ আজ আমাদের সামনে ভাসিত। আমাদেরও প্রত্যাশা বাংলার কৃষক, বাংলার গ্রামের মানুষ, শ্রমজীবী মানুষ এরকমই শক্তিশালী, যেমনটি বলেছেন এস.এম. সুলতান। নড়াইলের এস.এম. সুলতানের সংগ্রহশালা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা উপত্যকা দখল পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন গাজায় শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। তবে গাজা শহরের ফিলিস্তিনিরা বলছেন ইসরায়েল যে পরিকল্পনাই করুক তারা তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যাবেন না। ইসরায়েলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় বেশ কয়েকটি দেশ, ইইউ কাউন্সিল, চীন এবং জাতিসংঘ। এছাড়াও এ ঘটনায় শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়েছে। হামাস বলছে তেল আবিবে এমন সিদ্ধান্ত মানে তারা ইসরায়েলের জিম্মিদের বলি দিচ্ছে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 36 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 21 জন ত্রাণ নিতে যাওয়ার সময় নিহত হয়েছেন। অনাহারে মারা গেছেন আরও 4 জন। এ নিয়ে অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে 201 জনের। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ।
কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের সাথে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এ অঞ্চলে আগাম শীতকালীন সবজি পিছিয়ে পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এখনও অনেক সবজি ক্ষেত পানির নিচে বলে জানিয়েছেন চাষিরা। দেখবেন প্রকৃতি সংবাদ। প্রমত্তা মেঘনার তীব্র ভাঙনে দিশেহারা ভোলা সদরের শিবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গত কয়েক মাসে নদী গর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর এবং বিস্তীর্ণ ফসলি জমি। হুমকির মুখে ভোলা শহর রক্ষা দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ রাখার আশ্বাস। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে এক দম্পতি সহ 5 জন গ্রেফতার, জড়িতদের সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত। কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক দলগুলোর উদ্বেগ, অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকার আহ্বান। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্যোগী করবে প্রত্যাশা। এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মদিন আগামীকাল। প্রতিটি তুলির আঁচড়ে রয়েছে বাংলার কৃষকের সমৃদ্ধ প্রতিচ্ছবি। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।